হ্যালো। হ্যালো। স্যার, দেখছিলাম একটু এক্সাইটেড আছি। কারো কোনো প্রবলেম আছে কিনা, বা নিজেরা আসলে কতটুকু দেখছো সেটা তো আমি জানি না। কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো। 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 হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হঠাৎ করে সাউন্ডটা কেমন অনেক হ্যাঁ দূর হ্যাঁ, থেকে ঠিক শোনা আছে, যাচ্ছে। ঠিক আছে। তো এখন তোমরা এগুলা পড়ছিলা, দেখছিলা? কারো কোনো প্রশ্ন আছে? না দেখলে তোমরা না দেখলে হবে না, বুঝছো? দেখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই টার্মটাকে, যদি সেটা আগে বললেন, এই টার্মটাকে আমরা বলছি কি ইফেক্টিভ পটেনশিয়াল। এই এফেক্টিভ পটেনশিয়ালের জন্য এটা আমাদেরকে রাইট সাইড রিপ্রেজেন্ট দ্য পটেনশিয়াল অ্যারাইজিং ফ্রম দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স হুইচ ইজ এসেনশিয়ালি পজিটিভ এন্ড দেয়ারফর রিপালসিভ। তাহলে এটা হচ্ছে আসলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সকে রিপ্রেজেন্ট করে। এফেক্টিভ ফোর্সের মধ্যে বা এফেক্টিভ পটেনশিয়ালের মধ্যে এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সের পটেনশিয়াল। এই পটেনশিয়াল আসছে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে। আচ্ছা, আচ্ছা, তোমরা পটেনশিয়াল আর ফোর্সের মধ্যে পার্থক্য বুঝো? হ্যালো। একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এফ। এই পটেনশিয়াল এবং ফোর্সের মধ্যে পার্থক্য বুঝো কিনা ক্লিয়ারলি? কে কে বুঝো না, দেখে হাত তুলো তো। পটেনশিয়াল এবং ফোর্সের মধ্যে পার্থক্য কে কে বুঝো না, একটু হাত তুলো তো। এটা সবাই আসো নাকি? আমার কথা বুঝতে পারছো? নাজমুল হাসান নাজমুল হাসান। হাত তুলতেছো কারা? যারা বুঝো নাকি বুঝো না, কি বলছো আমি বলে গেছি, যারা বুঝো নাকি বুঝো না পটেনশিয়াল এবং ফোর্সের মধ্যে পার্থক্য, মানে কাদেরকে হাত তুলতে বলছি? স্যার, যারা বুঝে না তাদের হাত তুলতে বলছেন। যারা বুঝে না তাদেরকে হাত তুলতে বলছি। তোমরা বুঝো না, বলো। মানে তোমাদের কাছে কি মনে হয় প্রীতম, পটেনশিয়াল এবং ফোর্সের মধ্যে পার্থক্য কি? স্যার, পটেনশিয়াল, আমরা যখন হচ্ছে কোনো ফোর্সের সাথে যখন কোনো রেডিয়াস বা বা কোনো ডিস্টেন্স যখন অ্যাড করতেছি তখন সেটা পটেনশিয়াল হয়ে যাচ্ছে। আমার ধারণা এতটুকুই লিমিটেড স্যার। হ্যাঁ, তুমি তো বুঝছো মোটামুটি। তোমরা হাত তুলছো কারা, যারা বুঝো নাই নাকি যারা বুঝছো? স্যার, এক্সাক্ট ধারণা নাই এটার বুঝছি, এমনি জন্য। হাত তুলছো কারা? স্যার, বুঝি নাই তারা। যারা বুঝো নাই, আচ্ছা। পটেনশিয়াল এবং ফোর্স দুটাকে অনেক ক্ষেত্রেই ইন্টারচেঞ্জেবল এর মতো করে ইউজ করা হয়, জি সেক্ষেত্রে স্যার, আসলে কনফিউশন তৈরি হয়ে যায়। যে আচ্ছা কনফিউশন তৈরি অ্যাকচুয়ালি হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। পটেনশিয়াল তো স্যার আমরা এনার্জির সাথে বেশিরভাগ রিলেট করি। আচ্ছা, এটা খুব সিম্পল। তোমরা ঠিক আছে, এটা কনফিউশনের জন্য আমি জিজ্ঞেস করছি, হঠাৎ করে মাথায় আসছে যে পটেনশিয়াল হচ্ছে ফিল্ড। ফিল্ড মানে যেখানে একটা ফোর্স অ্যাক্টিভ। কোনো একটা ফিল্ডে যদি একটা ফোর্স অ্যাক্টিভ থাকে তখন সেটা হচ্ছে পটেনশিয়াল। আর কোনো একটা ফিল্ডের মধ্যে যে ফোর্সটা অ্যাক্টিভ আছে সেই ফোর্স হচ্ছে ফোর্স। ফোর্স তো আমরা বুঝি, মনে করো আমরা এখন কোন পটেনশিয়াল আছে, আমরা একটা গ্রেভিটেশনাল ফিল্ড বলি বা গ্রেভিটেশনাল পটেনশিয়াল বলি। আমরা এখন আর্থের উপর যেটা আছে সেটা হচ্ছে কি একটা গ্রেভিটেশনাল পটেনশিয়াল অথবা গ্রেভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে। ফিল্ড এবং পটেনশিয়াল সেম। পটেনশিয়াল মানে একটা ফিল্ড বা একটা ক্ষেত্র যেখানে একটা ফোর্স অ্যাক্টিং, একটা বল কার্যক্ষম আছে, এরকম একটা এলাকার নাম হচ্ছে পটেনশিয়াল। বুঝতে পারছি? বুঝো নাই? জি স্যার, এতটুকু এই যে বুঝছি। আমি স্কেলার পটেনশিয়াল বললাম, স্কেলার পটেনশিয়াল কেন বলি? এখানের মধ্যে একটা ফোর্স কাজ করে। আর যদি এখানে স্কেলার এই বাইরে কোনো কাজ করে না, তাহলে এটা আর পটেনশিয়াল না। বাইরে হচ্ছে ফ্রি পার্টিকেল বা ফ্রি এরিয়া। এটা কোনো পটেনশিয়াল না। যদি যেখানে পটেনশিয়াল থাকবে না সেটা কোনো সরি, যেখানে কোনো ফোর্স থাকবে না সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পটেনশিয়াল নাই। সেটা পটেনশিয়াল না, সেটা একটা এমনিতে এলাকা। আর যেখানে ফোর্স কাজ করবে, এখানে ফোর্স ক্রিয়াশীল, একটা বল ক্রিয়াশীল আছে, সেটা হচ্ছে পটেনশিয়াল বা ফিল্ড। বুঝতে পারছি? হ্যালো। স্যার, হ্যালো। তার মানে পটেনশিয়াল বললে আমরা একটা ফিল্ডকে বুঝবো, একটা ফিল্ডকে বুঝবো যেখানে একটা ফোর্স অ্যাক্টিভ আছে। ফোর্স কাজ করে। আর ফোর্স তো বুঝি, তাই না? ফোর্স তো বুঝি। তাহলে আমরা একটা গ্রেভিটেশনাল ফিল্ডের মধ্যে আছি সবসময়। আমি এখন যেখানে আছি সেটা একটা গ্রেভিটেশনাল ফিল্ড বা গ্রেভিটেশনাল পটেনশিয়ালের মধ্যে আমি আছি সবসময়, তাই না? আর নিউক্লিয়াস একটা নিউক্লিয়ার পটেনশিয়ালের মধ্যে আছে। নিউক্লিয়াস, সরি, এই যে নিউক্লিয়ন, নিউক্লিয়ন সবসময় একটা নিউক্লিয়ার পটেনশিয়ালের মধ্যে আছে, তাই না? বুঝতে পারছি কিনা?
হ্যালো জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝছি। হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার? প্রীতম বুঝছো? সৌরভ, জি স্যার। প্রণব জি স্যার। বুঝো নাই কে? সাজ্জাদ বুঝছো? জি স্যার। সাজ্জাদ জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কোনটা পটেনশিয়াল কোনটা ফিল্ড, এর মধ্যে আসলে পার্থক্য কি। আচ্ছা গেল, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম ছিল, এটা গেল। এখন আমরা তাহলে এক্সাইটেড স্টেটে আমরা বুঝতে পারছি যে কেন এক্সাইটেড স্টেট থাকা সম্ভব না, সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা আসলে স্ক্যাটারিং, যে এনপি বা পিপি, লো এনার্জি স্ক্যাটারিং, এটা দিয়ে আসলে আমরা কি বুঝবো? এই স্ক্যাটারিং, স্ক্যাটারিং মানে সাম ইন্টারাকশন বিটুইন নিউক্লিয়ন, সেটা নিউট্রন নিউট্রন ইন্টারাকশন হতে পারে, সেটা নিউট্রন প্রোটন ইন্টারাকশন হতে পারে, সেটা প্রোটন প্রোটন ইন্টারাকশন হতে পারে। এই ইন্টারাকশন হইলে, ইন্টারাকশন মানে আমরা যে ধাক্কা খাওয়া, মনে করো নিউট্রন নিউট্রন ধাক্কা খেলে কি ঘটনা করতে পারে, যা যা ঘটনা ঘটবে সবগুলো হচ্ছে স্ক্যাটারিং এর ফসল, এবং সেই সবগুলো আমাকে একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারতে হবে। মূলত ওই জিনিসগুলো আমরা দেখতে চাই স্ক্যাটারিংটা পরে, যে আউটগোয়িং ওয়েভ, ইনকামিং ওয়েভ, আউটগোয়িং ওয়েভ, এগুলোর মধ্যে রিলেশনটা কিরকম হবে, কি হবে, বা অ্যামপ্লিটিউড কি হবে, তার তীব্রতা কি হবে, এগুলো বের করতে পারাটা হচ্ছে আমার স্ক্যাটারিং এর স্টাডি, জন্য আমরা স্ক্যাটারিংটা স্টাডি করতে চাই। আচ্ছা, so before we discuss the nuclear scattering problem, let's look at an analogous problem in optics: the diffraction of waves at small slit or obstacle, as shown in figure 4.3. আমি আজ ফিগার আছি না, এটা হচ্ছে ক্রেনের বইয়ের 86 পৃষ্ঠায় আছে এই কথাগুলো, এটা আমি ক্রেনের বই থেকে নেওয়া। তাহলে আমরা যে অপটিক্স এর ক্ষেত্রে চিন্তা করি, যখন ডিফ্রাকশন হয় কোনো একটা স্লিটের মধ্য দিয়ে অথবা কোনো একটা ধারের এজের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় বেঁকে যায়, the diffraction pattern produced by an obstacle is very similar to that produced by a slit of the same size. আচ্ছা, nuclear scattering more resembles diffraction by the obstacle, so we will concentrate our discussion on it. There are three features of the optical diffraction that are analogous to the scattering of nucleons. তাহলে আমরা যে এখানে স্ক্যাটারিং করবো সেটা হচ্ছে মূলত ডিফ্রাকশনের মতো, লাইটের ডিফ্রাকশন যেভাবে যে কারণে ঘটে ঠিক সেম কারণে বা সেম ভাবে আমাদের এই নিউক্লিয়নের স্ক্যাটারিংটা হইতে পারে, নিউক্লিয়ন ইনফেকশনের কারণে স্ক্যাটারিংটা হইতে পারে। তাহলে কি কি হইতে পারে? দ্য ইনসিডেন্ট ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই এ প্লেন ওয়েভ, while far from the obstacle the scattered wave fronts are spherical. আচ্ছা, তাহলে এখানে একটা ইনকামিং ওয়েভ আছে, এই যে একটা লাইট যদি আমি চিন্তা করি, যদি আমি ডিফ্লেকশন চিন্তা করি, এটা একটা দ্বার, একটা স্লিট, লাইট যদি আসে এদিক দিয়ে একটা, এটা হচ্ছে ইনকামিং লাইট, আর এটা হচ্ছে আউটগোয়িং লাইট। এগুলো তো আমরা লাইটকে অপটিক্সে চিন্তা করি। ওয়েভ ফ্রন্ট, আমি যদি ওয়েভ ফ্রন্ট চিন্তা করি তাহলে এটার শেপটা এরকম, ওয়েভ ফ্রন্টটা এরকম, এভাবে লাইটটা যাচ্ছে, আমরা এভাবে ধরে নিতে পারি। অনুরূপভাবে আমার এখানে যখন এই এটা যদি একটা নিউট্রন হয়, এখানে যদি একটা নিউট্রন থাকে, এই নিউট্রন ট্রান্সফারের কারণে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, the total energy content of any expanding spherical wave front cannot vary. Total energy, thus its intensity per unit area must decreases like, এটা আমরা কি বলি, আর ইনভার্স স্কোয়ার, মানে হচ্ছে আমরা এই যে কি সূত্র বলি এটাকে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যেটা এটাকে আমরা কি জানি বলি, স্যার, ইনভার্স স্কয়ার ল। ইনভার্স স্কয়ার ল। তাহলে আমার যে ইন্টেন্সিটিটা ইনভার্স স্কয়ার ল অনুযায়ী কি হবে, ডিক্রিজ করবে লাইটের মতো, এন্ড ইটস এমপ্লিটিউড মাস্ট ডিক্রিজ লাইক 1/r। এটার এমপ্লিটিউড কি, আর এর সাথে ব্যস্তানুপাতিক, এমপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ঘটনা। তিনটা ঘটনা হচ্ছে এইখানে যে স্ক্যাটারিংটা ঘটে, আমরা বলতে এখানে যে স্ক্যাটারিং ঘটে সেটা লাইটের ডিফ্লেকশন স্ক্যাটারিং এর মতো, ডিফ্লেকশনের মতো। অ্যালং দ্য সারফেস অফ এনি স্ফেরিক্যাল স্ক্যাটার্ড ওয়েভ ফ্রন্ট, দ্য ডিফ্লেকশন ইজ রেসপন্সিবল ফর এ ভেরিয়েশন ইন ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন। তাহলে স্ফেরিক্যাল স্ক্যাটার্ড ওয়েভ ফ্রন্টের জন্য যে ভেরিয়েশনটা হচ্ছে আমার ইন্টেন্সিটির, ডিফ্লেকশন রেসপন্সিবল ফর ভেরিয়েশন ইন ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন। তাহলে ইন্টেন্সিটির সাথে ডিফ্লেকশনের সাথে রিলেশন আছে। দ্য ইন্টেন্সিটি দাস ডিপেন্ড অন অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস থিটা এন্ড ফাই। তাহলে ইন্টেন্সিটি বাড়বে না কমবে সেটা এবং থিটা এবং ফাই এর উপর ডিপেন্ড করে আফটার স্ক্যাটারিং। A radiation detector placed at any point far from the obstacle would record both incident and scattered waves. আমি যদি ধরে এখানে স্লিট দিয়ে যাওয়ার পরে আমার যে ঘটনা ঘটবে সেটা যদি আমি এখানে রেকর্ড করি, এখানে যদি একটা ডিটেক্টর থাকে বা এদিকে যদি আমার ডিটেক্টর থাকে, তাহলে তারা কি করতে পারবে, তারা বোধ এখানে ইনসিডেন্ট ওয়েভ আছে, স্ক্যাটার্ড ওয়েভ আছে, দুইটাকে সে একসাথে কি করবে, ডিটেক্ট করবে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের
অপটিক হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে তিনটা ঘটনা এই যে এখানে একটু দেখাচ্ছি যে ডিফ্লেকশন প্যাটার্ন আমরা সেটা জানি, যা বললাম সেগুলো এরকম, এগুলো ট্রেনের বই আছে। অর্থাৎ স্ক্যাটারিংটা আমাদের অপটিক্যাল মডেল ডিফ্লেকশন হতো। রাতিন হাত তুলছো কেন? রাতিন কিছু বলবা? হ্যালো। নো স্যার, আগে ওই টপিকটা আচ্ছা বুঝছিলাম না, তাই সবাইকে হাত তুলতে বলছিল, ওই সময় হাত তুলছিল। আচ্ছা আচ্ছা। তাহলে to solve the Nick-Planier scattering problem using quantum mechanics, we will again assume that we can represent the interaction by a squared potential. তাহলে এখানে পটেনশিয়ালটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের নিউক্লিয়াসের মধ্যে ঘটনাটা ঘটবে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে ঘটনাটা ঘটলে নিউক্লিয়াসের একটা পটেনশিয়ালকে আমরা যেটা শেপ ধরে নিচ্ছি স্কয়ারাল পটেনশিয়াল হিসেবে। একটু হোল্ড করো। স্যার আপনার মাইক্রোফোন অফ। স্যার হোল্ড করতে বলছেন। হ্যাঁ, হ্যালো। তাহলে আমরা যে নিউক্লিয়ন স্ক্যাটারিং এর ক্ষেত্রে যে দেখলাম যে আমাদের একটা পটেনশিয়াল, শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে সেম আমাকে এই যে স্ক্যাটারিংটা কোয়ান্টাম মেকানিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমাকে একটা পটেনশিয়াল দিতে হবে। আমরা বাধ্য নিচ্ছি সেটা স্কয়ারাল পটেনশিয়াল নিউক্লিয়াসের মধ্যে।
আচ্ছা, ফর দ্য ডিউটেরন কনসিডার অ্যান ইনসিডেন্ট। দেখা যাচ্ছে না। আচ্ছা, শেয়ার দিন। আচ্ছা, the incident particle has a velocity, তাহলে আমরা এই যে একটা and we are concerned with free incident particle with E greater than 0, একটা এনার্জি অবশ্যই আছে। we will again simplify the Schrödinger equation by assuming r equal to 0. L1 হচ্ছে যে স্মল এলটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যেটা, সেটা হচ্ছে কি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0। আচ্ছা, ফর দ্য ডিউটেরন কনসিডার অ্যান ইনসিডেন্ট নিউক্লিয়ন স্ট্রাইকিং এ টার্গেট নিউক্লিয়ন। এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 মানে এখান থেকে আমার এটা গ্রাউন্ড স্টেট, স্মল এল সমান 0, এটা ধরে নিচ্ছি আমরা। For the deterrent, consider an incident nucleon striking a target nucleon just as it is surface. Then that is the impact parameter. Impact parameter আমরা সবাই বুঝি is of the order of r equal to 1 photometer. If the incident particle has velocity b, its angular momentum related to the target is mvr. এটা আমরা জানি। The relative angular momentum between the nucleons must be quantized in units of h cat. এটা আমরা জানি। এটা কোন সূত্র অনুসারে বলো তো? এই যে এই কথাটা mvr সমান lh cat, এটা কার সূত্র বলো তো? স্যার বোরস মডেল। এটা হচ্ছে বোরের অ্যাটমিক মডেল, যদিও এটা হচ্ছে অ্যাটমিক মডেল, কিন্তু এটা এই নিউক্লিয়াসের জন্য কি, নিউক্লিয়ার মডেলের জন্য কি, নিউক্লিয়াসের জন্য কি এটা সমভাবে প্রযোজ্য। এটা হচ্ছে বোরের অ্যাটম মডেল। তাদের এই অ্যাঙ্গুলার মোমেন্টাম তার এইচ কাটের গুণিতক, এইচ কাটের গুণিতক, এনএইচ কাট বা এলএইচ কাট যাই হোক, এইচ কাটের গুণিতক হবে। আচ্ছা, তাহলে ইন সেমি ক্লাসিক্যাল নোটেশন, আচ্ছা, ইফ এমবিআর very less than h cat then only r equal to 0 interactions are likely to occur. যদি এমবিআর এজ কাটের চেয়ে অনেক ছোট হয় তখন এল সমান 0 অবস্থায় যেসব, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে এল সমান 0 ইন্টারেকশন মানে গ্রাউন্ড স্টেট ইন্টারেকশনটা শুধু পসিবল। দাস এই যে আমরা এটা পাচ্ছি বি সমান, এই জিনিসটা পাচ্ছি এখান থেকে আমরা বি সমান এরকম পাচ্ছি। দ্য করসপন্ডিং কাইনেটিক এনার্জি এস্টিমেটেড, তখন আমরা পাচ্ছি কি কাইনেটিক এনার্জি পাচ্ছি কি এইটা থেকে আমরা পাচ্ছি এরকম, এটা আসছে। সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি আমার কি হবে, হাফ এমবি স্কোয়ার, তাহলে বি সমান এটা, অর্থাৎ এইটা যদি আমি ভ্যালু বসাই মিনিমাম 20 এমবি, অর্থাৎ এল সমান 0 হতে গেলে যে এনার্জির জন্য আমরা দেখতে পাবো মিনিমাম, অর্থাৎ 20 এমবির নিচের যে এনার্জি সেগুলোর ক্ষেত্রে আমার এইটা এই ইন্টারেকশনটা পসিবল, এল সমান 0 ইন্টারেকশনটা পসিবল এল সমান 20 এমবি এর নিচের এনার্জির জন্য। এর উপরে গেলে এল সমান সেটা অ্যাক্সেলারেটেড স্টেটের হইতে পারে, তখন আমরা যেটা চাচ্ছি গ্রাউন্ড স্টেটের এনপি বা পিপি ইন্টারেকশন, সেটা নাও হতে পারে। অর্থাৎ আমি যদি ডিউটেরিয়ামের সাথে ইন্টারেক্ট করতে চাই মিনিমাম এই এনার্জির নিউট্রন আমাকে লাগতে হবে। ইফ দ্য ইনসিডেন্ট এনার্জি ইজ far below 20 MeV, the L সমান 0 assumption is justified. If the incident energy is far below 20 MeV, the L সমান 0 assumption is justified. অর্থাৎ 20 MeV এর নিচের ইন্টারেকশন গুলোকে আমরা লো এনার্জি ইন্টারেকশন বলতে চাচ্ছি। আর এই লো এনার্জি ইন্টারেকশন আমাদের কেন দরকার, আমরা যেন এই যে কি করতে পারি, অর্থাৎ এই যে মিনিমাম 1 ফার্মি ইম্প্যাক্ট প্যারামিটার মধ্যে যে স্ক্যাটারিং গুলো হবে সেগুলোর জন্য। অর্থাৎ লো এনার্জির যে স্ক্যাটারিং আমরা চিন্তা করবো, লো এনার্জি এনপি স্ক্যাটারিং যে আমরা চিন্তা করতেছি, সে লো এনার্জিটা কত 20 এমবির নিচের এনার্জি হলে তখন আমাদের এই এনপি স্ক্যাটারিংটা হবে কেন, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। এই অংশ দিয়ে আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল, এই কথাটা বুঝছি কিনা? পড়লে আরো বুঝবা, না পড়লে এখন তো বুঝতে পারবো না। তাহলে আমরা ধরে নিচ্ছি আবার ওইরকম একটা স্ক্যাটারিং পটেনশিয়াল আমরা ধরে নিচ্ছি বি সমান বি এই রেঞ্জের জন্য, আর বি 0 এই রেঞ্জের জন্য। তাহলে তার সলিউশন হচ্ছে আমরা জানি এরকম হচ্ছে, তার এল সমান 0 এর জন্য তার যে ইকুয়েশন সেটা এরকম, এবং সেখান থেকে তার সলিউশন গুলো এরকম। তার যে আর আর টু গ্রেটার দেনের জন্য তার সলিউশন হচ্ছে এটা, ওই যে এক্সপোনেনশিয়াল টার্মটা। এবং সেখান থেকে আমি যেটা যে যে এই যে ইনসিডেন্ট পার্টিকেল আর একটা হচ্ছে কি আউটগোয়িং পার্টিকেল, এই যে যে সাই স্ক্যাটার সমান সাই মাইনাস সাই ইনসিডেন্ট, তাহলে স্ক্যাটারের জন্য সাই পেলাম আর ইনসিডেন্টের জন্য সাই পেলাম। তাহলে তাদের যে ডি সিগমা বা ক্ষেত্রফল যেটা বা স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা, সেটা আমি এইভাবে পেতে পারি, সেখান থেকে আমি এরকম একটা পাইতে পারি। তাহলে এটা হচ্ছে স্ক্যাটারিং ক্রস সেকশন, যে ক্রস সেকশনের রিলেশন খুব সিম্পল। তাহলে আমি ক্রস সেকশনটা পাচ্ছি কিভাবে, এই দুইটার তোমরা এই যে থার্ড ইয়ার এটা একটা ইয়া করে আসতো তাই না, ডিফারেন্সিয়াল ক্রস সেকশনের যে স্ক্যাটার বাই যে ইনসিডেন্ট, আমরা এটাই কি বলছিলাম যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট পড়ছিলাম একবার, মনে আছে কিনা?
তো এই যে স্কোয়ারের পটেনশিয়াল ক্ষেত্রে 3 ডাইমেনশনে কোয়ান্টাম মেকানিক্সের 3 ডাইমেনশন বা যাই বলো 1 ডাইমেনশনে আমরা ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট পড়ছিলাম না? তাহলে এটা হচ্ছে সেই ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট, মানে এটা অপটিক্যাল মডেলটা আসার পরে কি পরিমাণ ট্রান্সমিট হতে পারবে সেটা হচ্ছে তার স্ক্যাটারিং ওয়েভ, এটা স্ক্যাটারিং ক্রস সেকশন। আমরা স্ক্যাটারিং ক্রস সেকশনকে পরে এই ডি ওমেগা বা এই যে সলিড অ্যাঙ্গেল দিয়ে এভাবে ডিফাইন করতে পারি, এবং সেখান থেকে আমরা সিগমাকে এইভাবে পাই 4 পাই সাইন স্কয়ার ডেল্টা ল্যামডা নট বাই কে স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রস সেকশনের ইকুয়েশন। আমরা ক্রস সেকশন বলতে কি বুঝি? ইন্টারঅ্যাকশন প্রবাবিলিটি। ক্রস সেকশন বলতে আমরা কি বুঝি? ইন্টারঅ্যাকশন প্রবাবিলিটি। এবং সেখান থেকে আমরা এই যে সিগমাকে আরো মডিফাই করলে এই বিভিন্ন ভ্যালু যদি আমি এখান থেকে ধরে নিই, কে1 সমান এত, ই এত, এগুলো ধরে নিলে আমার এই যে সাইন স্কয়ার ডেল্টা নট যেটা সেটাকে আমি এভাবে পেতে পারি, সেক্ষেত্রে সিগমাটা আমি এভাবে ডিফাইন করতে পারি এবং ফাইনাল সিগমাটা আমি এরকম পাইতে পারি। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ভ্যালু 4.6 বার্ন। কেইবি যদি 10 কেবি হয় তখন কে1 এরকম হবে, ভি নট এত হবে, কে2 এত হবে, তখন আমাদের যে আলফা তখন সেটা এরকম হবে, এবং তখন আমাদের যে সাইন স্কয়ার ডেল্টা নট সেটা হবে, তখন আমাদের সিগমা এরকম হবে। এবং আমি যদি আর সমান 2 ফার্মি ধরি তখন, এবং আমাদের এই যে আলফা সমান 0.2 ফার্মি হয়, সেক্ষেত্রে কে স্কয়ার আলফা স্কয়ার চেয়ে অনেক ছোট হবে, কে2 আর লেস দেন ভেরি লেস দেন 1 হবে, তখন আমার এই সিগমাটা এরকম হবে। এইটা হচ্ছে কন্ডিশন, মানে এই কন্ডিশনের জন্য দেখা যাচ্ছে সিগমাটা 4.6 বা এরকম হতে পারে। অথবা তাইলে এখানে কি আসতে পারে, প্রশ্ন হচ্ছে লো এনার্জি এনপি ক্রস সেকশনের জন্য, এনপি স্ক্যাটারিং এর জন্য ক্রস সেকশনের ইকুয়েশনটা বের করো। তাহলে এটা হচ্ছে ক্রস সেকশনের ইকুয়েশন, সিগমা সমান এত। এবং যদি ইনসিডেন্ট এনার্জি যদি 10 কেভির নিচে হয় এবং আর যদি 2 ফার্মি হয়, তখন দেখা যাচ্ছে সিগমা সমান 4.6 বার্ন এরকম হইতে পারে। এখানে কিন্তু দুইটা পার্ট প্রশ্নের, বুঝতে পারছি কিনা? আর এখানে একসাথে হয়ে যাবে 15 নাম্বার বা 20 নাম্বার। এইটা হচ্ছে তোমার ফেজ শিফটটা এখান থেকে অ্যানালাইসিস করো। এই যে এখানে ডেল্টা নট একটা ফেজ শিফটের কথা বলা আছে, এই ফেজ শিফটটা আসলে কার ফেজ শিফট, কাদের মধ্যে ডিফারেন্সটা? আচ্ছা, এখানে ফেজ শিফট মানে একটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, একটা হচ্ছে স্ক্যাটার্ড ওয়েভ। তাহলে যদি ফ্রি পার্টিকেল হয়, ফ্রি পার্টিকেল মানে এখানে যদি কোনো পটেনশিয়াল না থাকে, বি সমান 0 হয়, তখন ওয়েভটা আমার এইভাবে যাবে। আর যখন একটা অ্যাট্রাকটিভ পটেনশিয়াল হয়, তখন আমার এই ওয়েভটা, মানে পার্টিকেলটা সহজে বেরোতে পারবে না, মনে করে অ্যাট্রাক্ট হয়ে থাকবে, তার কারণে ওয়েভ লেন্থ কমে যাবে। তখন এই যে একটা যেখানে বি সমান 0 হইলে
ফেজটা যেখানে হওয়ার কথা, তাহলে এই যে এখানে বি সমান মাইনাস বি নট হওয়ার কারণে ফেজটা একটু পিছনে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি একটু বেড়ে গেছে না, ওয়েভলেন্থটা একটু বেড়ে গেছে, কমে গেছে। এই যে একটা শিফট আগে এখানে থাকার কথা ছিল, এখন এখানে চলে আসছে, এটা শিফট হয়ে গেছে, ডেল্টাটা 0 হয়ে গেছে, ডেল্টা গ্রেটার দেন 0। আর যেটা পজিটিভ রিপালসিভ হয় তাহলে এটা তাড়াতাড়ি চলে যাবে, ওয়েভলেন্থ বেড়ে যাবে, এনার্জি কমে যাবে, তখন এটা হচ্ছে এই ফেজ শিফট হচ্ছে পজিটিভ ফেজ শিফট, লেস দেন 0 নেগেটিভ ফেজ শিফট। তাহলে ফেজ শিফট বলতে আমরা কি বুঝি এবং সেটা কখন কিরকম হতে পারে? দ্য এফেক্ট অফ স্ক্যাটারিং পটেনশিয়াল ইজ টু শিফট দ্য ফেস অফ দ্য স্ক্যাটার্ড ওয়েভ at points beyond the scattering regions where the wave function is that of a free particle. তাহলে যে স্ক্যাটার্ড ওয়েভটা চলে যাবে তার ফেজ এভাবে চেঞ্জ হতে পারে, পটেনশিয়াল চেঞ্জ হলে তার ফেজ শিফট তার ফেজও চেঞ্জ হবে 0 এর তুলনায়, এটা হচ্ছে ফেজ শিফট। তাহলে এটা দিয়ে আমরা স্ক্যাটারিং ওয়েভের অ্যামপ্লিটিউড, ডিরেকশন সবকিছু চেঞ্জ হয়, এই জন্য ফেজ শিফটটা আমরা এখান থেকে বুঝতে পারি। এই ডেল্টা নটটা কিসের উপর ডিপেন্ড করে? বি এর উপর ডিপেন্ড করে। এই ডেল্টা নট চেঞ্জ হলে আমার সিগমা চেঞ্জ হবে, যেহেতু আমার এখানে সিগমাটা ডেল্টা নটের সাথে সরাসরি রিলেটেড। কিভাবে চেঞ্জ হয় এগুলো তোমরা করবা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের মোটামুটি এই অংশের। আর এই যে এটা হচ্ছে ফেজ শিফট অ্যানালাইসিস। ফেজ শিফট বলতে কি বুঝো? ফেজ শিফট কেন হয়? এই ফেজ শিফটটা কার? এই ফেজ শিফট কিভাবে আমি ডিসক্রাইব করতে পারি? এই ফিগার দিয়ে বুঝাইতে হবে। এটা একটা প্রশ্ন হতে পারে 5 মার্কসের বা 3 মার্কসের। আচ্ছা, এটা তোমরা বুঝে ভালো করে, না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করি। আজকে এতটুকু থাকুক। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, আপাতত নাই স্যার, বুঝি নাই। এখন নাই স্যার। নাই, তাইলে বুঝতে পারছো? এটা তোমরা দেখো, আমি এখানে বলছি ট্রেনের বই থেকে এটা আছে। ওকে গাইস, হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফেজ, সি ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।